প্রথম ম্যাচেই এসপেনিওলের কাছে 2-1 গোলে হেরে প্রথম ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ স্টার্ট করেছেন লা লিগা 25-26 সিজনের। এখন বার্সেলোনার কিন্তু উড়ন্ত সূচনা, তবে এই জায়গার মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা হোঁচট এটা আমরা দেখেছি। এবং আমাদের আর প্রতিপক্ষ বাকি আছে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ম্যাচ কিন্তু পরশুদিন রাতেই হবে। এটার জন্য কিন্তু ওয়েট করে আছি যে রিয়াল মাদ্রিদ আসলে তাদের প্রথম ম্যাচে কিভাবে করে খেলবে, রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ কেমন হতে পারে, রিয়াল মাদ্রিদের আসলে অভ্যন্তরীণ পরিবেশ কেমন হতে পারে, এটা আসলে কথা বলতে চাচ্ছিলাম। এবং আমরা জানি যে 2025-26 সিজনের লা লিগা আনপ্রেডিক্টেবল লা লিগা একটা হতে যাচ্ছে, কারণ এখানে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, অনেক ধরনের পরিবর্তন এসেছে দলগতভাবে, নিয়ম কানুনের দিক থেকে এবং কোচিনের একটা ব্যাপার স্যাপার এই জায়গার মধ্যে আছে। সেই জায়গার মধ্যে আমরা যদি দেখি অ্যাথলেটিকো মাদ্রিদ রীতিমতন সেই দিয়াগো সিমিওনের উপরেই ডিপেন্ড করে আছে। আবার আমরা বার্সেলোনা সাপোর্টাররা হান্সি ফ্লিকের উপরে নতুনভাবে বিশ্বাস স্থাপন করা স্টার্ট করেছি। রিয়াল মাদ্রিদ কার্লোস আনচেলত্তির অবর্তমানে এবং তাদের যেটা নতুন স্বপ্নযাত্রা, এই স্বপ্নযাত্রার মধ্যে কিন্তু অনেক খেলোয়াড় যুক্ত হয়েছেন এবং ট্রান্সফার মার্কেটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা সাইনিং তারা করেছেন 24-25 সিজনকে কেন্দ্র করে, যেমন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, উজিসন, তারপরে মাস্তান্তিনো, তাদেরকে আসলে দলের মধ্যে অ্যাড করে রিয়াল মাদ্রিদ নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, যেটা কিনা 2025-26 সিজনকে তারা সামনে রেখেই। এই জায়গার মধ্যে তারা আসলে কতটা সাকসেসফুলি এই সিজনটা ডোমিনেট করবে বা এই সিজনটা শেষ করতে পারে, নাকি বার্সেলোনার কাছে এসে ধরাশয়ী খেতে হয়, এটা আসলে দেখার অপেক্ষায় রয়েছি। জাবি আলোনসো নিঃসন্দেহে ভালো কোচ ভাই, এটা নিয়ে আসলে কোনো কথা বলা যাবে না। জাবি আলোনসো অনেক ব্যাটার একজন কোচ, যে কিনা আসলে ওয়ার্ল্ডের টপ ক্লাস লেভেলের কোচের অধীনে তার কেরিয়ারটা লিড করেছেন, যেমন ফেপ গার্দিওলা, কার্লোস আনচেলত্তি, রাফায়েল বেনিতেস, এর পরবর্তীতে আপনার জোসেফ মরিনিও, এই ধরনের মাস্টার মাইন্ড কোচ তার মানে শিক্ষক ছিল, তাদের তাদের অধীনেই কিন্তু জাবি আলোনসো তার কেরিয়ারটা লিড করেছেন। আবার এদিকে স্পেন ন্যাশনাল টিমের মধ্যে দেল বক্সের অধীনে সে তার কেরিয়ারটা লিড করেছিলেন। কিন্তু তার নিজের পার্সোনাল কোচিং কেরিয়ার যখন স্টার্ট হয় উইথ বায়ার লেভারকুজেনের সাথে, হিস্ট্রিক্যাল একটা গেম, হিস্ট্রিক্যাল একটা সিজন সে পার করে অমর হয়ে ওইখান থেকে চলে আসলো এখন তার সেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের ডাগ আউটের মধ্যে। রিয়াল মাদ্রিদের ডাগ আউটের মধ্যে তার কেরিয়ারটা যেভাবে বায়ার লেভারকুজেনের মধ্যে ছিল সেভাবে হবে না, এটা আসলে কখনোই পসিবল না। কারণ রিয়াল মাদ্রিদ একটা বড় ক্লাব, রিয়াল মাদ্রিদ একটা বড় নাম, রিয়াল মাদ্রিদ একটা বড় প্রেশার, এই বড় ক্লাব, বড় প্রেশার, বড় চাপ, এটা আসলে সবার পক্ষে নেওয়া পসিবল না। এটার জন্য আসলে অনেক বড় হার্ট হতে হয়, অনেক বড় লেভেলের মেন্টালিটি নিয়ে রিয়াল মাদ্রিদের ডাগ আউট আসতে হয়। সেটা খেলোয়াড় হোক, সেটা কোচ হোক, সেটা যেই কেউ হোক, রিয়াল মাদ্রিদ দলটার মধ্যে বা রিয়াল মাদ্রিদের দলের সাথে এক সদস্য হওয়া, তার মেন্টালিটিতে অনেক বিশাল পরিবর্তন আনতে হবে। রিয়াল মাদ্রিদ যেন তেন ক্লাব নয়, কারণ রিয়াল মাদ্রিদ অবশ্যই আমরা জানি ওয়ার্ল্ডের সর্বকালের সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম, প্রথম সারির ক্লাব। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, এগুলো কিন্তু টপ ক্লাস এবং টপ লেভেলের ক্লাব। এই ক্লাবগুলোর ডাগ আউটে যদি বসতে হয় তাহলে অনেক সমীকরণ গুনতে হয়, কোচ বলেন বা খেলোয়াড় বলেন। বাকি ক্লাবগুলোর থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের ডাগ আউটে বসা এটা কিন্তু অনেকটা ভিন্ন, কারণ বাকি ক্লাবের ডিমান্ড যেরকম থাকে রিয়াল মাদ্রিদ ডিমান্ড সেরকম থাকে না। রিয়াল মাদ্রিদ সবসময় রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে থাকে, রিয়াল মাদ্রিদের ডাগ আউটে কোনো ধরনের কোনো ইমোশনের জায়গা নাই। এটা আমরা অনেকবার দেখেছি, সেটা আমরা অনেকবার দেখেছি। কারণ আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে যদি ইমোশনের জায়গা থাকতো তাহলে আপনার ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা কোনোভাবেই সেল করে দিত না জুভেন্টাসের কাছে। আপনার রিয়াল মাদ্রিদের ডাগ আউটে যদি এত বেশি কদর থাকতো কারিম বেনজেমাকে বের করে দিতে হইতো না, গ্যারেথ বেলকে চলে যেতে হতো না, হামেস রদ্রিগেজকে চলে যেতে হইতো না। আপনার এত বড় একটা খেলোয়াড় যে কিনা আপনার এই যে এডেন হ্যাজার্ড, তাকেও কিন্তু চলে যেতে হইতো না। এত এত বিশাল একটা খেলোয়াড়, যদিও বা সে ফ্লপ, তাও এই জায়গার মধ্যে রিয়াল মাদ্রিদ আসলে আবেগকে প্রশ্রয় দেয় না। এই জায়গার মধ্যে আপনি জাবি আলোনসো আপনার রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এসেছেন, আপনি রিয়ালের একজন কিংবদন্তি, এটা ডাজন্ট ম্যাটার। আপনার কাছে যদি পারফরমেন্স না থাকে তাহলে আপনাকে এখানে
গোনার সময় নাই রিয়াল মাদ্রিদের। এবং সব থেকে বড় কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট যিনি প্যারেস, তিনি অনেক লম্বা সময় ধরেই কিন্তু রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পদের মধ্যে আছেন। এই আসলে রিয়াল মাদ্রিদকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। আমার একটা জায়গা, এই জায়গার মধ্যে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। সে যদি রিয়াল মাদ্রিদের ডাগ আউটে না থাকতো, তাহলে রিয়ালের অবস্থা হয়তো বা আজকের রিয়াল যেই অবস্থানের মধ্যে আছে, এই অবস্থার মধ্যে হয়তো বা আমরা দেখতে পাইতাম না। এই রিয়াল মাদ্রিদ এই জায়গার মধ্যে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে পাপা প্যারেসের কারণে। এই প্যারিস রিয়াল মাদ্রিদকে কিন্তু আমূল পরিবর্তন করে দিয়েছে। গ্লাডটিকো বলেন, আর গ্রেটেস্ট টিম বলেন, প্লেয়ার বলেন, এক এক মিশ্রণ এই ক্লাবটার মধ্যে করেছে। আপনি দেখেন জিনেদিন জিদানকে কোচ হিসেবে এনেছেন, আপনার আপনার কার্লোস আনচেলত্তিকে কোচ হিসেবে এনেছেন, এখন জাবি আলোনসোকে কোচ হিসেবে এনেছেন। বড় বড় প্লেয়ার সাইনিং করাইছে, যেগুলোর জন্য কিন্তু আসলে প্যারিসের একটা ব্যাপার স্যাপার থাকে। রিয়েলিস্টিক চিন্তাভাবনা করা এবং বিজনেস মেন্টালিটির জন্য প্যারিসের আশেপাশে কোনো ক্লাব প্রেসিডেন্ট নাই। এটার জন্য কিন্তু আমি যদিও বার্সা সাপোর্টার হিসেবেই বলছি যে পাপা প্যারিসের ধারে কাছে ক্লাব ফুটবলের কোনো প্রেসিডেন্ট নাই। ক্লাব ফুটবলের যদি কোনো গডফাদার বলা হয়, এবং সেই গডফাদারের প্রথম নাম হবে পাপা প্যারিস, যে কিনা রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট, সে এই জায়গার মধ্যে কোনো আবেগকে প্রশ্রয় দিবে না। অবশ্যই নতুন কোচের কিছু ডিমান্ড থাকে, যেমন আপনি দেখেন যে জাবি আলোনসোর ডিমান্ড ছিল নতুন প্রজেক্ট, হুজিসনকে সাইন করাইছে, আপনার টার্নাল আলেকজান্ডার আর্নল্ড আসছে, তারপরে মাস্তান্তিনো আসছে, ওদেরকে নিয়ে নতুন প্রজেক্ট নতুনভাবে কাজ করা স্টার্ট করবে। কিন্তু তাকে সময়ও দিবে, তাকে সময় দেওয়ার পরে তার কাছ থেকে যদি প্রপারলি রেজাল্ট না পায়, তাহলে রিয়াল মাদ্রিদে তার কোনো স্থান নাই। কারণ রিয়াল মাদ্রিদ যেখানে সাকসেস, সেখানে রিয়াল মাদ্রিদ সাকসেস ব্যতীত ইমোশনের কোনো দাম নাই। এই জায়গায় আমি বারবার বলছি, কারণ রিয়াল মাদ্রিদ এই ধরনের ক্লাব, এটা আমি দেখে দেখে অভ্যস্ত, এবং আমরা নিজেরাও বিশ্বাস করি, খোদ রিয়াল মাদ্রিদ ফ্যানরাও বিশ্বাস করে। রিয়াল মাদ্রিদ সাকসেস না পাইলে এই জায়গার মধ্যে সে যত বড় খেলোয়াড় হোক না কেন, তাকে রিয়াল মাদ্রিদ দলের মধ্যে রাখবে না। আপনি যদি দেখি ইডেন হ্যাজার্ড থেকে পারফরমেন্স পায় নাই, তাকে বাদ করে দিছে। হামেস রদ্রিগেজ পারফরমেন্স পায় নাই, বাদ করে দিচ্ছে। আর পরবর্তীতে ক্রিস্টিয়ানো রোনালদো সাকসেস পাইছে, মনে হচ্ছিল না, তাকে বাদ করে দিচ্ছে। রোনালদো ক্লাব থেকে বড় না, ক্লাব রোনালদো থেকে বড়, এই জিনিসটা বারবার মিন করাইছে। এই জিনিসগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত। রামোস সাকসেস পাওয়ার পরে দলের সাথে পরিমাণ হচ্ছে না, তাকে আউট করে দিচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখেছি। কেমন হতে পারে আসলে রিয়াল মাদ্রিদের জার্নিটা? অবশ্যই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জন্য এই জার্নিটা হবে আপনার এই যে শিয়ানে শিয়ানে লড়াই। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে একটা কিন্তু অভ্যন্তরীণ দ্বৈরথ চলতেছে, এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। এর মধ্যে আপনার আছে কি বলে ওকে, কি জানি, রদ্রিগোর একটা ব্যাপার স্যাপার আছে, সেটাও আমরা খুব ভালো করে জানি। সব মিলিয়ে এই ব্যাপারটা হচ্ছে যে রিয়ালের সব প্রজেক্ট ঠিক থাকলেও কিন্তু রিয়ালের অভ্যন্তরীণ একটা মিলমিশের অভাব আমরা দেখতে পাচ্ছি। যদি অভ্যন্তরীণ মিলমিশের যেটা কেমিস্ট্রি, ওটা যদি প্রপারলি যদি সমাধান করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ এই সিজন ধাক্কা খাওয়ার সব থেকে বড় সম্ভাবনা আছে। জাবি আলোনসো যদি কোচের ভূমিকায় থাকেন, তার প্রধান লক্ষ্য থাকবে তার ড্রেসিং রুমের পরিবেশটাকে ঠিক করা। যদি ড্রেসিং রুমের পরিবেশ ঠিক করতে না পারে, তাহলে রিয়াল মাদ্রিদ এই জায়গার মধ্যে ধাক্কা খেতে পারে। অসাসুনার সাথে প্রথম ম্যাচে আমরা বুঝতে পারবো যে রিয়াল মাদ্রিদের আসলে পারফরমেন্সটা কেমন হচ্ছে। এবং রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের কথা বলতে গেলে এই জায়গার মধ্যে খুব প্রবাবলি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ গত সিজনের টপ পারফর্মার। ভিনিসিয়াস জুনিয়র তার পারফরমেন্স ড্রপ করেছে, এবং সেটা আমরা দেখেছি। এবং ফ্রন্ট লাইনের মধ্যে আরো একটা খেলো রদ্রিগোকে এবার কিন্তু কম দেখা যেতে পারে। আর্দা গোলারকে অনেক বেশি চান্স দিতে পারে আপনার এই যে স্টার্টিং 11-এর মধ্যে। ফ্রেডি ওয়ালভার্দে আসেন, মাস্তান্তিনোকে নতুন প্রজেক্ট সাইন করাই, তাকে নিয়েও কিন্তু অনেক আশাবাদী আমরা রিয়ালের কোচের যেটা চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে ওয়ার্ল্ড ক্লাস ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করাইছে, তাকেও একটা ব্যাপার স্যাপার, তাকেও নানান পরীক্ষার মধ্যে যেতে হবে, এটা আমরা খুব ভালো করে জানি। তবে গোল লাইনের মধ্যে টিবো কর্তোয়া আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের বেস্ট সাইনিং আফটার ক্রিস্টিয়ানো রোনালদোর পরে সব থেকে বিগেস্ট সাইনিং এটা হচ্ছে টিবো কর্তোয়া যেভাবে করে আপনার রিয়াল মাদ্রিদকে উদ্ধার করে আসছে দিনের পর দিন,
এটা থিবু কর্তুয়ার জায়গায় যদি অন্য কোনো গোলকিপার হতো তাহলে হয়তো বা তার অবস্থান রিয়াল মাদ্রিদের মধ্যে এতদিন ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়তো। ইনজুরি থেকে ব্যাক করে আসার পরে আবারও পুরাতন ছন্দে এবং দলের প্রধান খেলোয়াড় হিসেবে গোল লাইনের মধ্যে থাকা 11 জন খেলোয়াড়ের মধ্যেও কিন্তু তাকে প্রধান খেলোয়াড় হিসেবে গণ্য করা হচ্ছে, যে কিনা একটা গোলকিপার। এই জায়গার মধ্যে টিপু করতো আসলে তার ক্লাসের জন্য, তার পারফরমেন্সের জন্য, তার ডেডিকেশন লেভেল, এটা জাস্ট ওয়াও। এবং রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের মধ্যে হয়তো বা তাকে আমরা গোল লাইনের মধ্যে দেখতে পারবো। এবং ওয়ার্ল্ড স্টেজে তার পারফরমেন্সের তুলনা কিন্তু আমরা কখনো সন্দিহান চোখে দেখতে পারবো না। এটার জন্য আমরা বারবারই বলতে হয়, বর্তমান রাইট নাও ওয়ার্ল্ড ফুটবলের যতগুলো গোলকিপার আছে সব থেকে বেস্ট গোলকিপার তো আছেই, এবং গ্রেটেস্ট গোলকিপারের মধ্যে নিঃসন্দেহে টিবু কর্তোয়া থাকবেন, এবং জাবি আলোনসোর আশার ভরসার প্রতীক হিসেবে টিবু কর্তোয়া থাকবে। এবং প্রথম ম্যাচ আসোসিয়েশনের সাথে দেখা যাক কি হয়, সেই ম্যাচের মধ্যে আমরা আসলে বুঝতে পারবো যে রিয়াল মাদ্রিদের আসলে পুরাতন ছন্দ থাকতেছে কিনা বা ওজোট খাচ্ছে কিনা, এটা দেখতে হবে আমাদের। রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, আপনার বার্সেলোনা, এই তিনটা দলের আসলে লা লিগা বলেন, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, যেই কোনো আপনার এই যে টুর্নামেন্টের খেলা বলেন, এগুলাতে কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড মিডিয়ার চোখ থাকে। এই জন্য আমাদেরও চোখ রাখতে হবে। দেখা যাক প্রথম ম্যাচে তাদের আসলে কেমন হতে যাচ্ছে প্রথম ম্যাচটা।